নমস্কার বন্ধুরা, আবার আমি এসে পড়লাম ভূগোলের ভূমিরূপের গঠন আলোচনা করার জন্য। ভূমিরূপের সংগঠন বা ভূতাত্ত্বিক গঠন, ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টির ব্যাপারে ভূমিরূপের অর্থাৎ ভূপৃষ্ঠের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শিলার পার্থক্য ভেদে ভূপৃষ্ঠের সংগঠনের মধ্যে নানা রকমের পার্থক্য লক্ষ্য করা যায়। উদাহরণ হিসাবে বলা যায়, ভূপৃষ্ঠের কোনো অংশ আগ্নেয় শিলা দ্বারা, আবার কোনো অংশ পাললিক বা রূপান্তরিত শিলার দ্বারা গঠিত বলে ভূমিরূপের সংগঠনের সর্বত্র একই রকম হয় না। তোমরা বুঝতে পারলে জায়গাটা, যে আমাদের ভূপৃষ্ঠের যে আমাদের ভূসাংগঠনিক যে অবস্থাটা আছে সেটা বিভিন্ন রকমের শিলা দ্বারা গঠিত। যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা। আগ্নেয় শিলা কীভাবে উৎপন্ন হয়? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দ্বারা। পাললিক শিলা কিভাবে গঠিত হয়? পাললিক শিলা হচ্ছে যে নদীর পলিবাহিত মাটির দ্বারা। আর সেটাকেই আবার কি বলা হয়? রূপান্তরিত শিলা। তা এই শিলাগুলোর মাধ্যমে কি করা হয়? ভূপৃষ্ঠের সর্বত্র গঠন হয়। এবার পাললিক শিলা দ্বারা গঠিত ভূপৃষ্ঠের সংগঠনের মাঝে মাঝে ভঙ্গিল ও চ্যুতিযুক্ত হলেও অধিকাংশ ক্ষেত্রে সমান্তরাল থাকে, তাই এদের সরল সংগঠন বলা হয়। আবার আগ্নেয় ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত ভূপৃষ্ঠের সংগঠনের মধ্যে বিভিন্ন প্রকার বৈচিত্র্য লক্ষ্য করা যায় বলে তাদের জটিল সংগঠন বলা হয়। যখন অনেকগুলো শিলা একসাথে যখন মিশিয়ে তৈরি হয় তাকে আবার কি বলা হবে? জটিল সংগঠন। ভূমিরূপের সংগঠনের মধ্যে পার্থক্য থাকলে ভূমিরূপের গঠন ক্ষেত্রেও তা পরিলক্ষিত হয়। বুঝতে পারলে? তা বিভিন্ন রকমের শিলা যখন একত্রিত হয়ে গঠন তৈরি হয় তখন সেটা কি হয়? বিভিন্ন রকমের পার্থক্য ভূমিরূপে দেখা যায়। আচ্ছা, ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়াসমূহ। ভূমিরূপ কিভাবে পরিবর্তন হয়? ভাস্কর্য সৃষ্টির ক্ষেত্রে ভূমিরূপ বিবর্তনের প্রক্রিয়াসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভূমিরূপ বিবর্তনের প্রক্রিয়াগুলোকে 4 ভাগে ভাগ করা যায়: আববহিকা, বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, পরিবহন বা অপসারণ বা অবক্ষেপণ। আববাহিকার বা বিচূর্ণীভবন কি জিনিস? আববাহিকার আবহাওয়ার বিভিন্ন উপাদানের, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি, এগুলোর সংস্পর্শে যখন ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয় তখন মূল শিলাস্তর থেকে বিয়োজিত হলে তাকে আববহিকার কি বলে? বিচূর্ণীভবন বলে, তাই না? যেমন আমরা সাধারণ সময় যখন বৃষ্টিপাত হয় তখন অনেক সময় দেখবে রাস্তা গর্ত হয়ে যাচ্ছে, কিংবা আমাদের বাড়ির বাইরে বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো দেখবে ক্ষয় হয়ে যায়। তো এগুলো কার জন্য হয়? বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, তো বিভিন্ন যে প্রাকৃতিক শিলাগুলি আছে সেগুলো কিন্তু এগুলোর প্রভাবে কি হয়? চূর্ণ বিচূর্ণ হয়। শিলার বিচূর্ণীভবন ঘটলে কোনো রকম মাধ্যম, যেমন জলপ্রবাহ, বায়ুপ্রবাহ ইত্যাদি ছাড়াই শুধুমাত্র মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বিয়োজিত বস্তুপুঞ্জ নিচে নেমে এলে তাকে পুঞ্জিত ক্ষয় বা বস্তু বিকার বলা হয়। মানে এই জায়গাটার মধ্যে তোমরা বুঝতে পারলে, শিলার বিচূর্ণীভবন ঘটলে যখন সে শিলাটা ভেঙে গেল তখন যদি জলপ্রবাহ বা বায়ুপ্রবাহর দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি চলে যায় সেটাকে কি বলা হয়? বস্তু বিকার বলা হয়। ক্ষয়ীভবন, নেক্সট কি? ক্ষয়ীভবন। এই বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি, আবহাওয়ার বিভিন্ন উপাদান, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদির ঘাত প্রতিঘাতে ভূপৃষ্ঠের উপরিভাগ চূর্ণ বিচূর্ণ হয়, অন্যত্র অপসারিত হলে তাকে কি বলে? ক্ষয়ীভবন বলে। এদিকে বস্তু বিকার আর ক্ষয়ীভবনের কিন্তু পার্টটা অনেকটাই সেম। আচ্ছা, এবার দেখো এর ফলে কি হয়? ক্ষয়ীভবনের ফলে কি হয়? ভূমির উচ্চতা হ্রাস পায়, তাই এই প্রক্রিয়াকে বলা হয় ভূমির অবরোহণ। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, যে আমরা যখন ঘর সকালবেলা ঝাড়ু দিই, তোমরা নিশ্চয়ই দেখতে পারো বহুত ধুলো আসে, হ্যাঁ না? তাই না? বিভিন্ন রকমের নোংরা বা ধুলো যাই হোক, কিন্তু এই যে ধুলো, এই ধুলোগুলো কোথা থেকে আসে? প্রতিদিন তো ঘর পরিষ্কার
পরিষ্কার করা হয়, সব কিছু ধোয়া মোছা করা হয়, তবুও দেখবে কতগুলো ধুলোবালি এদিক থেকে ওদিক। তো এর থেকে আমরা বুঝতে পারি যে ছোট ছোট বালিকণার মাধ্যমে, ধূলিকণার মাধ্যমে একটা জায়গার থেকে অন্য জায়গায় কি হয়, বহু প্রাকৃতিক শক্তির দ্বারা আমরা ছোট ছোট গুড়ি কণার মাধ্যমে শিলার কিন্তু এই এক স্থান থেকে অন্য স্থানে কি হয়, যাতায়াত দেখতে পারি। পরিবহন ও অপসারণ। ভূপৃষ্ঠের উপরিভাগে ক্ষয়জাত বস্তুপুঞ্জ বায়ুপ্রবাহ, জল প্রবাহ, নদী, হিমবাহ ইত্যাদির মাধ্যমে অন্যত্র অপসারিত হয়ে যাওয়াকে পরিবহন বলে। তোমরা অনেক সময় দেখবে যখন ঝর্ণার জলে প্রচুর পরিমাণে ছোট ছোট নুড়ি, কাঁকড়, বালি প্রবাহিত হচ্ছে, তাই না? অনেক সময় আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই তখন আমরা এই জিনিসটাকে দেখতে পাই। আরেকটা জিনিস দেখবে, পাহাড়ে যে গাছ কাটা হয় তখন কিন্তু ওই খরস্রোতা নদীর জলে কিন্তু সে গাছের যে কাণ্ডগুলো ওগুলো কিন্তু ভাসিয়ে দেওয়া হয়। এটা তো আমাদের নিজেদের মানুষের কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই যে ছোট ছোট পাথর কিংবা বিভিন্ন রকমের ক্ষয়জাত দ্রব্যগুলো কি করা হয়, এই নদী প্রবাহ, জলপ্রবাহ, হিমপ্রবাহের মাধ্যমে পরিবহন হয়। অবক্ষেপণ। ভূপৃষ্ঠের উপরিভাগে ক্ষয়জাত বস্তুপুঞ্জ বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়ুপ্রবাহ, জলপ্রবাহ, নদী, হিমবাহ দ্বারা প্রবাহিত হয়ে নিম্নভূমিতে এসে সঞ্চিত হলে তাকে অবক্ষেপণ বলে। এই প্রক্রিয়ায় নিম্নভূমি ভরাট হয়ে উঁচু হয়ে বলে একে ভূমির আরোহণ। কি হয়, যেমন যখন ঝর্ণার জলগুলো বেয়ে বেয়ে যত সমতলের দিকে যাবে তখন কি হবে, সমস্ত রকম ধূলি কণা, বালি, পাথর সমস্ত কি হয়, একটা জায়গায় গিয়ে স্থির হয়ে যায়, মানে তার স্পিড তার কমে যায়। কারণ তখন কি হয় যে সমস্ত বস্তুগুলো সমতল জায়গায় চলে আসে এবং তখন কি হয়, সেটা এক জায়গায় নিম্নভূমিতে কি সঞ্চিত হতে থাকে। আর এটাকে কি বলা হয়, তোমার অবক্ষেপণ। ভূমিরূপের বিবর্তনের প্রক্রিয়াসমূহের সম্মিলিত প্রভাব অথবা পৃথক পৃথক প্রক্রিয়া প্রভাবে ভূমিরূপের ভাস্কর্যের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভূমিরূপের গঠনের বিভিন্ন সময়কাল। যেহেতু ভূপৃষ্ঠের সমস্ত ভূমিরূপ একই সময় গড়ে ওঠেনি, তার মধ্যে বয়সের পার্থক্য পরিলক্ষিত হয়। বয়সের তারতম্য অনুযায়ী ভূপৃষ্ঠের যাবতীয় ভূমিকে 4 অবস্থায় ভাগ করা যায়। এক প্রাথমিক, যৌবন, পরিণত, বার্ধক্য। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে ভূমিরূপটা গঠিত হয়েছে এটা কিন্তু নদীর কার্যের সাথে অনেকটা তোমার মিল খায়। যেমন নদী যখন প্রথম সৃষ্টি হয়, যখন হিমালয়ের ওপর থেকে যখন কিংবা যে কোনো পর্বতের ওপর থেকে যখন নদী প্রথম যখন তার যাত্রা শুরু করে তখন কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু অনেকটা ফলো করে। তাই এই জায়গায় যখন লেখা আছে ভূমিরূপের গঠন, তো ভূমিরূপ গঠন করার ক্ষেত্রে নদী প্রবাহ, হিমপ্রবাহের কিন্তু প্রচুর মানে কাজ করে থাকে। এবার ভূমিরূপের যে ভাস্কর্য সৃষ্টি প্রাকৃতিক শক্তির সমন্বয়। প্রকৃতি হলো একজন ভাস্কর। সত্যি কথা, আমাদের যেমন বিশ্বকর্মা আমরা বলে থাকি ভগবান, তাই বিশ্বকর্মা পুজো করে থাকি। এবার ভগবান বিশ্বকর্মা কিন্তু সত্যি আমাদের প্রকৃতির মধ্যে অবস্থিত। বিভিন্ন প্রকৃতির শক্তি সম্মিলিত প্রভাবে ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টি হয়। প্রধানত ভূগাঠনিক শক্তি প্রভাবে ভূপৃষ্ঠের নানা রকম ভূমিরূপের উদ্ভব ঘটে, আর ক্রমান্বয়ে তা পর্যায়ন শক্তি প্রভাবে সৃষ্টি হয় বিভিন্ন প্রকার ভাস্কর্যে। আসলে ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টির ক্ষেত্রে ভূগঠনকারী শক্তি ও পর্যায়ন শক্তি পরস্পর পরিপূরক হিসাবে কাজ করে। অবশ্যই ভূগাঠনিক শক্তি ও পর্যায়ন শক্তির গঠনক্রিয়া অনুপাত সমান নয়। প্রথমটি যেখানে বিশাল আয়তনে ভূমিরূপ গড়ে তুলতে সক্ষম, সেখানে শেষটি কেবলমাত্র ভূমিরূপের পরিবর্তন করতে অথবা ক্ষুদ্র আকৃতির ভূমিরূপ গঠন করতে পারে। সেজন্য বিখ্যাত ভূবিজ্ঞানী হ্যাক পর্যায়ন শক্তিকে ক্ষণিক সাম্য বলে বর্ণনা করেছে। তার মতে পর্যায়ন শক্তি কেবলমাত্র দ্বিতীয় স্তরের ভূমিরূপের গঠন ও ভূমিরূপের পরিবর্তন সাধন করে। তিনি বলেছেন ভূপৃষ্ঠের প্রতিটি ভূমিরূপ ক্ষণিক সাম্য রক্ষা করে চলে, আর তার ফলে গড়ে ওঠে নানা রকমের ভূমিরূপ। এই ভূমিরূপ গঠন আর ভূমিরূপের যে কার্যকলাপের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকমের উদাহরণ খুঁজে পাই। যেমন আমরা পাহাড়ে গেলে পরে যে ভূমিরূপ আমরা দেখতে পাই, যত আমরা নিচের দিকে যাব, আমাদের পশ্চিমবঙ্গে তুমি
দেখা যায় যে আমরা যদি দার্জিলিংয়ে যাই, দার্জিলিংয়ের যেই ভূমিরূপের অবস্থা, তার থেকে যত আমরা নিচের দিকে আসব, মানে আমরা দক্ষিণ দিকে আসব, আমাদের দক্ষিণবঙ্গের দিকে, তখন আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভূমিরূপ। এবং আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কিন্তু বিভিন্ন রকমের ভূমিরূপ তোমরা ভালো মতন জানো। মালভূমি, সমতল ভূমি এবং বঙ্গোপসাগরের যে সাগরীয় উপত্যকা, যে জায়গাটা আমরা দেখতে পারি, গঙ্গার বদ্বীপ অঞ্চলে যে সমস্ত ভূমিরূপ আমরা দেখতে পারি, সব কিছুই কিন্তু এই ভূমিরূপ সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট কার্য সম্পন্ন করে। এর থেকে আমরা বুঝতে পারি যে ভূমিরূপের সংগঠন ও গঠন প্রণালী, বিভিন্ন রকমের রূপ আমরা দেখা হয়। আর এর মধ্যেই আমরা কিন্তু ভূমিরূপের সম্পূর্ণ করলাম।